নমস্কার। আখর চিত্র ও তপন মিত্র চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। বৃদ্ধাশ্রম থেকে বলছি, চতুর্থ পর্ব নিয়ে আমি আপনাদের কাছে আবার হাজির হয়েছি। তাহলে শুরু করি। বৃদ্ধাশ্রম থেকে বলছি, পর্ব 4। বৃদ্ধাবাসের অফিসটি আমার ঘরের লাগোয়া। সেখানে টেবিলের উপর একটা মোটা বাঁধানো জাবেদা খাতা আছে। যাতায়াতের পথে আমি সেটা দেখেছি। সেই খাতায় কোন আবাসিক কবে আসছেন, কবে যাচ্ছেন, সেই সব বিস্তারিত লেখা থাকে। খাতাটা যদি একবার লুকিয়ে দেখা যায়, তবে আমার পূর্বসূরির ঠিকানা পাওয়া যেতে পারে। তার দেখা পেলেই একমাত্র জানা যাবে যে কেন তিনি কয়েকদিন থেকেই হঠাৎ চলে গেলেন এখান থেকে। আমি তককে তককে থাকলাম। একদিন সুযোগ এসে গেল। চুপি চুপি গিয়ে অফিসের ওই খাতা খুলে ফটাফট পাতাগুলির ছবি তুলতে লাগলাম মোবাইলে। হঠাৎ পেছন থেকে এক কণ্ঠস্বর শুনতে পেলাম, কি হচ্ছে সব? তাকিয়ে দেখি আবাসন মালিক আমার পিছনে এসে দাঁড়িয়েছে। অফিস ঘরে যে সিসি ক্যামেরা লাগানো আছে সেটা আমার মনেই ছিল না। আমি কোনো রকমে তুতলিয়ে তাকে বললাম, আজকের কাগজটা খুঁজছিলাম জানেন। সে বলল, আমি দেখলাম যে পাতার পর পাতা ছবি তুলছেন। আর অস্বীকার করার জায়গা নেই। মালিক বললেন, নিজেকে খুব বুদ্ধিমান মনে করেন তাই না? আমি কি বুঝি না আপনি কেন পাতাগুলির ছবি তুলছেন? এরপর আমি কিছু বুঝে ওঠার আগেই তিনি সজোরে আমাকে ধাক্কা মারলেন। আমার মাথাটা দেওয়ালে ঠুকে গেল। আমি উফ করে চিৎকার করে উঠলাম। ঘুমটা ভেঙে গেল। আমি বিছানায় উঠে বসলাম। এতক্ষণ তাহলে আমি স্বপ্ন দেখছিলাম। কাল রাতে বাঁধাকপি খাওয়া ঠিক হয়নি। বাঁধাকপির যে এত ক্ষমতা তা হাড়ে হাড়ে টের পেলাম পরবর্তী 2 দিন। গ্যাস এবং ব্লাড প্রেশার 190/120। তড়িঘড়ি ডাক্তার ডাকতে হলো। 2 দিন লাগলো সম্পূর্ণ সুস্থ হতে। এবার এখানকার আবাসিকদের সম্পর্কে কিছু আলোকপাত করা যাক। বিভিন্ন ধরনের মানুষ এখানে বসবাস করেন। পুরুষের তুলনায় মহিলার সংখ্যাই বেশি। এদের বাড়ির লোক অধিকাংশ ক্ষেত্রেই অবাঞ্ছিত পিতামাতাকে এখানে রেখে গেছেন। তাদের মধ্যে মুমূর্ষু রোগী যেমন আছেন, আবার অ্যালজাইমার্স রোগীও আছেন। আমার মনে হয় এখানে ভর্তি করে বাড়ির লোক আর এদের কোনো খবরই নেন না। মাসে মাসে কেবল টাকা পাঠিয়ে নিজেদের কর্তব্য পালন করেন আর অপেক্ষা করেন কবে খবর আসবে পরিজনের মৃত্যুর সুসংবাদ। শারীরিক ও মানসিক প্রতিবন্ধীও আছেন বেশ কয়েকজন। মূল দরজা সর্বদা তালা দিয়ে বন্ধ রাখা হয়। কারণটা সহজেই অনুমেয়। মাঝরাতে ঘুম ভেঙে গেলে আমি মাঝে মাঝেই মহিলা কণ্ঠের সুর করে কান্নার শব্দ শুনতে পাই। হয়তো সন্তানদের কথা মনে করে অশ্রু বিসর্জন করছেন কোনো এক অসহায় মা। শ্রোতা বন্ধুরা, এই কথাগুলো বলতে আমার হৃদয়ে যে রক্তক্ষরণ হচ্ছে সেটা আপনারা নিশ্চয় বুঝতে পারছেন। তবে অন্য চিত্রও আমার চোখে পড়েছে। দল বেঁধে ছোট বড় মিলিয়ে 7-8 জন দেখা করতে এসেছেন কোনো আবাসিকদের সঙ্গে। হাতে করে এনেছেন তাদের পিতা বা মাতার
পছন্দের খাবার, তাদের সঙ্গে গল্পগুজব করে বেশ কিছুটা সময় কাটিয়ে ফিরে যান তাদের পরিজনেরা। আবাসিকদের মধ্যে এরাই কিছুটা হলেও ভাগ্যবান, হয়তো নিতান্ত নিরুপায় হয়ে আপনজনেরা এখানে তাদের প্রিয়জনকে রেখে যেতে বাধ্য হয়েছেন। যিনি আমাকে 3 বেলা খাবার পরিবেশন করেন তার নাম সুরমা, বয়স আন্দাজ 60 বছর, দীর্ঘাঙ্গী, সুশ্রী, প্রবল ব্যক্তিত্ব সম্পন্ন এক মহিলা। কোনো বনেদি বাড়ির গৃহকর্ত্রী হিসাবে তাকে বেশ মানিয়ে যায়। হয়তো ছিলেনও এমন কোনো সম্ভ্রান্ত পরিবারের বধূ, তারপর পাকে চক্রে কিভাবে তাকে এই অন্ধগলিতে আশ্রয় নিতে হলো তা আমার জানা নেই। তার নিজের বলতে এখন এক দাদাই আছেন। প্রতি মাসে সেই দাদা বোনের সঙ্গে দেখা করতে আসেন। দেখলেই বোঝা যায় দাদার আর্থিক অবস্থা তেমন ভালো নয়। আবাসনের মালিকের কাছে তিনি মাসিক খরচ বাবদ কিছু টাকা দিয়ে যান, যেটি নির্ধারিত খরচের তুলনায় অনেক কম। তাই সুরমাকে আবাসিকের কাজকর্ম করে পুষিয়ে দিতে হয়। সুরমাকে রোজ আমার ঘর ঝাড় দেওয়া, মোছা, এঁটো বাসন তুলে টেবিল সাফ করা ইত্যাদি সব কাজই করতে হয়। গোদা ভাষায় আমরা যাকে বলি ঝি, এখানে তিনি মোটামুটি তাই। তবে এত কিছুর পরেও তিনি তার নিজস্ব সত্তাকে ভোলেন না। রোজ সন্ধ্যায় দেখতে পাই অফিস ঘরের পাশের একটি চেয়ারে বসে সালোয়ার কামিজ পরে ওড়না দিয়ে মাথায় ঘোমটা টেনে ঠোঁটে সামান্য লিপস্টিক লাগিয়ে গুনগুন করে গান করেন সুরমা। হয়তো একদা গানেরও নিয়মিত চর্চা ছিল তার। আমি মাঝে মাঝে 20-30 টাকা দিয়ে থাকি তাকে। তিনি নিতে চান না, তবু আমি জোর করে তার হাতে টাকাটা গুঁজে দিই। দাতা এবং গ্রহীতা দুজনেই যন্ত্রণাবিদ্ধ হই তখন। কয়েকদিন যাবৎ আমি সকালে গল্প করতে যাই একতলার একটি ঘরে, যেখানে 3 জন মহিলা একত্রে থাকেন। এই 3 জনের মধ্যে 2 জন মহিলা বেশ কয়েক বছর এখানে আছেন। তাদের মধ্যে একজন, নাম সম্ভবত মিসেস চক্রবর্তী, আমাকে তার জীবন কাহিনী সংক্ষেপে শোনালেন। তার একমাত্র পুত্র পেশায় ইঞ্জিনিয়ার। পুত্রবধূ কয়েক বছর আগে এক দুর্ঘটনায় মারা যান। তাদের একটি কন্যা সন্তান আছে। মিসেস চক্রবর্তীর সেই নাতনি মামার বাড়িতে থেকে বড় হতে থাকে। পুত্রকে অফিসের কাজে দেশের বিভিন্ন জায়গায় যেতে হয়। অগত্যা সে মাকে এই বৃদ্ধাশ্রমের আশ্রয়ে রেখে যায়। মিসেস চক্রবর্তী তার পুত্রের গুণগান বেশ গর্বের সঙ্গে বলতে থাকেন। গল্পে গল্পে ফিরে যান তার পুত্রের শৈশব, কৈশোর ও যৌবনের দিনগুলিতে। চোখটা চকচক করে ওঠে তাঁর। এরপর তিনি তার বালিশের তলা থেকে একটি প্লাস্টিকের প্যাকেট বার করেন। সেই প্যাকেট থেকে বহু যত্নে কয়েকটি ছবি বার করে তিনি আমার কাছে দেন। একটি ছবিতে যুগলের সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে থাকা দেখতে পাই। হাসি মুখে দুজনে দাঁড়িয়ে আছেন। মিসেস চক্রবর্তী বললেন,
বিয়ের পর উনি আমাকে পুরী নিয়ে গেছিলেন। এই ছবিটা সেখানেই তোলা। লক্ষ্য করলাম এই বয়সে এসেও স্বামীর কথা বলতে গিয়ে বৃদ্ধার মুখটা কিঞ্চিত রাঙা হলো। আর একটা ছবি দেখালেন যেখানে স্বামী স্ত্রীর মাঝখানে ছোট্ট একটি ছেলে দাঁড়িয়ে। বুঝলাম এটি তার একমাত্র ছেলে। কথা বলতে বলতে মাঝে মাঝেই তিনি ফিরে যাচ্ছিলেন পুরনো সোনাঝরা দিনগুলিতে। একটাই দুঃখ, সেই সব দিনগুলি আর সোনার খাঁচায় রইল না। তিনতলার এই আবাসনের বিভিন্ন ঘরে হয়তো অনেক অসহায় মানুষের দীর্ঘশ্বাস, তাদের কান্নায় পরিবেশ ভারী হয়ে আছে। আমার সাহস নেই তাদের সকলের মুখোমুখি হওয়ার। এদের জীবনের দুঃসহ কাহিনী শুনতে শুনতে আমি হয়তো একদিন আমার স্বাভাবিক চিন্তাভাবনা থেকে বিস্মৃত হয়ে যাব ধীরে ধীরে। সেদিন দুপুরে সুরমা আমার টেবিলে খাবার সাজাতে সাজাতে ফিস করে বললেন, দাদা, মিলাদি আজ সকালে মারা গেছেন। বৃদ্ধাশ্রম থেকে বলছি, 4র্থ পর্ব এখানেই শেষ করলাম। প্রতিবারের মতো আবারও আপনাদের অনুরোধ, পর্বটি ভালো লেগে থাকলে আমাদের মতামত জানান এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক করে বেল আইকন প্রেস করলে আপনার কাছে পরের পর্বগুলি পৌঁছে যাবে। শারদ উৎসব আর 2-1 দিনের মধ্যেই শুরু হবে। আপনারা সকলে এই উৎসবকে উপভোগ করুন, নিজেরা তাদের পরিবার নিয়ে দুর্গাপুজোর আনন্দে মেতে উঠুন। প্রার্থনা করি যারা সমাজ পরিত্যক্ত হয়ে বৃদ্ধ বৃদ্ধা তাদের বাসভবন ত্যাগ করে বৃদ্ধাশ্রমে আছেন, তাদেরও পুজোটা কাটুক আনন্দে, এই প্রার্থনা করি। পুজোর পর আবার আমি আপনাদের নতুন পর্ব নিয়ে আসব। আপাতত এই পর্যন্তই। দূরে শোনা যাচ্ছে ঢাকের আওয়াজ, মণ্ডপে বোধহয় প্রতিমা এলেন। আপনাদের শারদীয়ার শুভেচ্ছা জানিয়ে এবারের মতো আমি বিদায় নিচ্ছি। ধন্যবাদ।